দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে ঠিক যারা এটিএন বাংলার পর্দায় দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চেন্নাই ফার্টিলিটি সেন্টার নিবেদিত নিঃসন্তান দম্পতিদের জন্য এটিএন বাংলার আয়োজনে বিশেষ অনুষ্ঠান প্রজন্মের প্রতীক্ষার আজকের পর্বে। অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আমাদের মধ্যে অনেক নারী পুরুষই বন্ধ্যাত্বের কারণে বা নিঃসন্তান দম্পতি হওয়ার কারণে হীনমন্যতায় ভুগে থাকেন। বন্ধ্যাত্ব হিসেবে আমরা আসলে তখনই এই জিনিসটাকে কনসিডার করি যখন 1 বছর বা তারও বেশি সময় ধরে যখন কোনো দম্পতি কোনো জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি ছাড়া সন্তান ধারণের চেষ্টা করে সেটিতে ব্যর্থ হয়, তবেই আমরা সেটিকে বন্ধ্যাত্ব হিসেবে কনসিডার করে থাকি। দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধ্যাত্ব নিয়ে কথা বলবো আইভিএফ নিয়ে। আর সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে অনেক গণ্যমান্য কিছু ডাক্তারকে আমন্ত্রণ জানিয়েছি। কে আছেন আমাদের সাথে, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন ডক্টর.VM.Thomas, আইভিএফ সায়েন্টিস্ট, চেয়ারম্যান, চেন্নাই ফার্টিলিটি সেন্টার। আমাদের সাথে আরও আছেন ডক্টর নম্রতা ভট্টাচার্য, গাইনোকোলজিস্ট অ্যান্ড কনসালটেন্ট, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, চেন্নাই ফার্টিলিটি সেন্টার। এবং আমাদের সাথে আছেন আজাদ খান, সিইও, চেন্নাই ফার্টিলিটি সেন্টার। আপনাদের সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বন্ধ্যাত্ব, আমরা বন্ধ্যাত্ব কি সেই বিষয় নিয়ে জানবো এবং আমরা যেরকমটা জেনে আসছি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। কি প্রতিরোধ ব্যবস্থা নিলে আমরা বন্ধ্যাত্বকে প্রিভেন্ট করতে পারি? বন্ধ্যাত্ব মানে ইনফার্টিলিটি, মানে হচ্ছে একজন বিবাহিত দাম্পত্য যদি 1 বছর দীর্ঘ প্রতিনিয়ত বসবাস মানে একসাথে মেলামেশা করার পরেও তাদের বাচ্চা না হয়, তখন আমরা সেটাকে ইনফার্টিলিটি বলে, বন্ধ্যাত্ব বলে ডিফাইন করতে পারি। কিছু কিছু রোগের কারণে এটা হয়, কিছু কিছু লাইফস্টাইলের কারণেও এই জিনিসগুলো হতে পারে, মানে বন্ধ্যাত্ব আসতে পারে। রোগগুলো সবসময় আমাদের হাতে থাকে না, কিন্তু লাইফস্টাইলটা আমাদের হাতে থাকে। সর্বপ্রথম বলবো বয়সটা। বয়স খুব বড় রোল প্লে করে বন্ধ্যাত্ব, বিকজ একটা ফিমেল মোটামুটি 27 বছর বয়সের পর থেকে তাদের ধীরে ধীরে কমতে থাকে এগ কোয়ালিটি বা নাম্বার, 34 বছরের থেকে র্যাপিডলি ফল করতে থাকে। ছেলেদের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ আছে, পুরুষদের ক্ষেত্রে একটু পরে 45-50, বাট স্টিল অনেক সময় এটা আমাদের হাতে থাকে না। সবাই আমরা ওয়ার্কিং, সবাই কাজ করছি, যেটা হাতে থাকে সেটা হচ্ছে ওজন প্লেজ আ ভেরি বিগ রোল। ওজন সবসময় বেশি না, কম ওজনেও আমাদের ইনফার্টিলিটি সমস্যা হতে পারে। বিএমআই যেটা আমরা বলি, বডি মাস ইন্ডেক্স, ওটা 18.5 থেকে 24.9, 18.5 to 24.9 এর ভেতর থাকতে হবে নর্মাল বিএমআই রেঞ্জে থাকলে। তবে আমাদের এইচপিও মানে ব্রেন থেকে তো আমাদের সমস্তটা সিগন্যাল হয় ওভারি পর্যন্ত, এইচপিও অ্যাক্সিস, হাইপোথ্যালামো গোনাডোট্রপিক অ্যাক্সিস হরমোনের, ওইটা নর্মাল থাকে। ওইটাতে গন্ডগোল হলেই হরমোন গন্ডগোল হবে, হরমোন গন্ডগোল হলেই ডিম বেরোবে না, স্পার্ম ঠিকঠাক করে প্রডিউস হবে না। খাবার দাবার, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল খাওয়া। কিছু কিছু ব্যাড হ্যাবিটস যদি আমরা ওটাকে একদম অ্যাভয়েড করি, যেরকম স্মোকিং, যেরকম অ্যালকোহল, জিনিসগুলো যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করে চলবো। কিছু কিছু অকুপেশন হয়, যেরকম ধরুন যেই জায়গাগুলোতে আমাদের যৌন অঙ্গে হিট প্রডিউসড হচ্ছে, গরম জলে স্নান করা, গরম জলে স্নান না, আমরা উষ্ণ গরম জলে স্নান করব। যে কোনো রকম হিট যৌন অঙ্গের জন্য কিন্তু ভালো না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। যারা ড্রাইভার অনেক প্রলংড ইঞ্জিনের কাছে বসে গাড়ি চালায়, তাদেরও কিন্তু টেস্টিস এফেক্ট পড়ে। তো এই জিনিসগুলো যদি সম্ভব হয় এইভাবে অ্যাভয়েড করা, আমার মনে হয় আমরা যদি হেলদি লাইফস্টাইল লিড করি, অনেক ক্ষেত্রে এটা আমরা কিছুটা প্রিভেন্ট করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি। দর্শক, এই মুহূর্তে আমরা যার প্রসঙ্গে কথা বলবো, অনুষ্ঠানের শুরুতে যেরকমটা বলে আসছিলাম, তিনি অত্যন্ত একজন দক্ষ আইভিএফ সায়েন্টিস্ট। এবার স্যারের কাছে যে বিষয়ে জানতে চাইবো সেটি হচ্ছে কি কারণে আসলে শুক্রাণুর সংখ্যা এফেক্ট করতে পারবে বা কি কারণে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে, সেই বিষয়ে জানবো। Well, generally, like a sperm count, nowadays gradually going down. Okay, there are so many reasons for sperm count is less for nowadays. So generally, like a food habits, sometimes it can hamper the sperm count. Like a broiler chicken, they eat more form of আসলে এখনকার সময় দেখা যাচ্ছে দিন দিন স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে। এটার অনেক কারণ রয়েছে। সাধারণত খাদ্যাভ্যাস শুক্রাণুর সংখ্যাকে কমিয়ে দিতে পারে, যেমন ব্রয়লার মুরগি খেলে শুক্রাণুর সংখ্যা কমতে পারে, শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিয়ে থাকে। আরেকটা বিষয় যেটা হলো
কিছু রোগী কেমোথেরাপি বা রেডিওথেরাপির মধ্য দিয়ে যায়। তখন দেখা যায় জার্ম সেলগুলিকে মেরে ফেলা হয়। তখন রোগীরা পুরুষ বন্ধ্যাত্বের শিকার হতে পারে। আবার লাইফস্টাইল অর্থাৎ দৈনন্দিন জীবনযাত্রার দ্বারাও স্পার্ম কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটে থাকে। এখন সব জায়গায় ইন্টারনেটের কানেকশন আছে, ওয়াইফাইয়ের ব্যবহার আছে। অনেক ক্ষেত্রে কিছু চাকরি আছে, যেমন পুলিশের চাকরি, ট্রাফিক পুলিশ অথবা অন্যান্য চাকরি, যেখানে ওয়াকি টকি ব্যবহার করা হয়। এই ওয়াকি টকি টেস্টিকল এরিয়াতে রাখা উচিত নয়, কারণ এখান থেকেও রেডিয়েশন দ্বারা স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি, এর থেকেও রেডিয়েশন নিক্ষেপ হতে পারে। যদি আমরা এটি পকেট বা টেস্টিকল এরিয়াতে রাখি, তাহলে এটি থেকেও স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। Especially many people, using a mobile phone. So it also produces some sort of radiation, and keeping in the pocket or keeping in the testicle area, directly radiation will, go to the testes, and also it can affect the sperm concentration. স্যার, এবার একটু জানতে চাইবো যে আইভিএফ প্রসিডিউরটাকে কি আমরা লং টার্ম একটা ট্রিটমেন্ট হিসেবে কনসিডার করতে পারি কিনা, বা অনেক পেশেন্টের মনে এরকম কোয়েরিজ থাকে, লাইক আইভিএফ ট্রিটমেন্টে গেলে আমাকে হচ্ছে ফুল বেড রেস্টে থাকতে হবে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। Generally, people think that in IVF is a surgery. সাধারণ মানুষ ভাবে আইভিএফ একটা সার্জারি। এটা আসলে সার্জারি না, এটা একটা ছোট ডে কেয়ার প্রসিডিওর। খুব অল্প মাত্রার একটা চেতনানাশক দেয়া হয়, যাতে করে মহিলারা 5 থেকে 7 মিনিট ঘুমিয়ে থাকে। তাই এটা কোনো সার্জারি বা অপারেশন না। খুব সহজে আমরা ট্রান্সভ্যাজাইনাল প্রব দিয়ে আমরা ডিমটা সংগ্রহ করে ফেলি। এখানে কোনো সার্জারি দরকার হয় না। আইভিএফ কোনো বড় প্রসিডিউর না, এটাতে আপনার কোনো বেড রেস্টেরও দরকার হবে না। তাই এটা সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় নেয়। ওই দিনই তারা বাসায় যেতে পারে। তাদের কোনো হসপিটালে থাকা বা বেড রেস্ট কিছুরই দরকার হয় না। কিন্তু ভ্রূণ প্রতিস্থাপনে অবশ্যই বেড রেস্টের দরকার, কারণ প্রতিস্থাপনের একটা সময়কাল থাকে। তাই আমরা যখন 5ম দিনে ভ্রূণটা প্রতিস্থাপন করি, তখন 5 থেকে 10 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভ্রূণটা তখন ক্যাভিটি বা জরায়ুর চারপাশে ঘূর্ণায়মান থাকে। এরপর তারা তাদের সঠিক জায়গাটা নির্ণয় করে অবস্থান করে। তাই সেই সময়টা আমরা তাদের হসপিটালে থাকতে বলি। এই প্রথম 3 থেকে 5 দিন খুবই গুরুত্বপূর্ণ। তারপর তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কারণ তারা রোগী না, তারা মা হতে যাচ্ছে। They are going to become a mother, that's it. So they are not a patient, they can lead a normal life, they can sit and watch the TV, and they can read, all those things casually they can do. আমি যে বিষয়টি নিয়ে জানতে চাইবো সেটা হচ্ছে আইভিএফ ক্লিনিকে নর্মালি হচ্ছে পেশেন্টরা কখন যাবে, আইভিএফ ক্লিনিকের শরণাপন্ন কখন একজন পেশেন্ট হতে পারে? আচ্ছা, এটা দুরকম। একটা হচ্ছে কি, আমি যেই বললাম কি যখন আইভিএফ প্রয়োজন সেটা মাথায় রাখতে হবে। আইইউআই, ওভুলেশন ইন্ডাকশন সব ফেল হয়ে গেল, আমরা তখন আইভিএফ এর কথা ভাববো। আইভিএফ ক্লিনিকে আসার জন্য আমরা সবসময় পেশেন্টকে বলি যে পিরিয়ডসের 7 থেকে 10 দিন আগে ডেট নিয়ে তখন আসতে হবে, তাহলে আমরা ওষুধ দিয়ে পিরিয়ডটা টাইম করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করতে পারি। আচ্ছা, আমরা আবারও ফিরে আসছি আপনার কাছে। এবার স্যারের কাছে চলে যাব। দেয়ার ইজ এ মিসকনসেপশন লাইক আইভিএফ এ যে বেবি হবে সেই বেবি হচ্ছে নর্মাল বেবির মতো হবে না, অ্যাজ লাইক নর্মাল বেবির মতো হেলদি হবে না। তো এই বিষয়ে আপনি কি বলবেন? So people think that they have a misconception, if there is an IVF pregnancy, the IQ level will be less, or immunity level will be less, they get brain development will be less, or maybe quickly they get an infection. These are the wrong conception. We are not doing any like a wrong concept. We are not doing any like a manipulation or anything. Just simply whatever happening in the fallopian tube, like like a 3 to 5 days, whatever happen in the fallopian tube, that we mimic in the ART laboratory, that means assisted reproductive technology laboratory. এটা একটা ভ্রান্ত ধারণা যে আইভিএফ এর বেবিদের আইকিউ লেভেল কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, মানসিক বিকাশ কম হবে। আমরা কোনো ধরনের কৌশল অবলম্বন করি না। ফেলোপিয়ান টিউবে 3 থেকে 5 দিনের দিন যা ঘটে সেটি আমরা ART ল্যাবে অনুসরণ করি। আমরা শুক্রাণু ও ডিম্বাণু নিয়ে 3 থেকে 5 দিন নিষিক্ত করে সবচেয়ে ভালো ভ্রূণটা প্রতিস্থাপন করি। তারপরে সবই স্বাভাবিক প্রক্রিয়া হয়। মহিলারা
9 মাসে সন্তান প্রসব করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আইভিএফে যমজ বাচ্চা হয়, কিন্তু স্বাভাবিকভাবে একটা বাচ্চাই হয়ে থাকে। এটা 40 সপ্তাহে হয়ে থাকে। নর্মাল ডেলিভারিতে 2.5 কেজি থেকে সর্বোচ্চ 3.5 কেজি ওজনে হয়ে থাকে। কিন্তু আইভিএফে যদি আপনি একের অধিক ভ্রূণ প্রতিস্থাপন করে থাকেন, তাহলে একাধিক সন্তান ধারণের সম্ভাবনা থাকে। যদি 2টি বাচ্চা থাকে, আমরা তাকে 40 সপ্তাহ রাখি না, আমরা 35 থেকে 37 সপ্তাহ রাখি। এজন্য বেবিদের ইনকিউবেটর, এনআইসিইউ সাপোর্ট লাগতে পারে। তাই আইভিএফ আর স্বাভাবিক বাচ্চাদের কোনো তফাৎ Maximum নেই। we can allow the woman to carry up to 35 to 37 weeks. Because it's a precious baby, we cannot, like allow them for 40 weeks. So, because of this, sometimes, like a baby may need like a incubator support or NICU support for only few hours, then they can give back. So, but absolutely the baby will be natural pregnancy and IVF pregnancy, absolutely normal. There is no difference between the IVF baby and natural baby. ট্রিটমেন্টের ক্ষেত্রে কি লং টাইম ওয়েট করতে হয় কিনা সে বিষয়ে একটু জানবো। Treatment generally, they don't require to wait for a long term, but I said, maximum treatment will, like a 10 days of stimulation. সাধারণত খুব বেশি সময় অপেক্ষা করতে হয় না। যেমনটা বলেছি, 10ম দিনে আমরা স্টিমুলেশন দিয়ে 12তম দিনে ডিম্বাণু বের করে নেই, 15তম দিনে পুরো প্রক্রিয়া শেষ করে দিই। কিন্তু কিছু সময় অনেক রোগীদের ঘন ঘন গর্ভপাত হয়। দেখা যায় শুধু স্যাক আসে, আবার তা নাই হয়ে যায়, অথবা খালি একটা থলে থাকে যেখানে ফিটাল পোল বা হার্টবিট থাকে না। ওই রোগীদের আমরা খুব যত্ন করে থাকি শুরু থেকে, অর্থাৎ স্টিমুলেশন থেকে ভ্রূণ প্রতিস্থাপন পর্যন্ত। ভ্রূণ প্রতিস্থাপনেরও একটা ট্রাইমেস্টার থাকে, যেমন প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার। এ সময় আমরা সতর্ক থাকি। তাই শুধু ওই রোগীদের ক্ষেত্রে আমরা সতর্ক থাকি, তাদের পর্যবেক্ষণে রাখি, তাদের নিজেদের দেশে ফিরতে অ্যালাউ করি না। তাদের আশেপাশে কোনো হসপিটালে 35 সপ্তাহ থাকতে বলি সন্তান প্রসবের জন্য, কারণ ওইসব রোগীদের 18 সপ্তাহে বা 20 সপ্তাহে গর্ভপাত হয়ে যেতে পারে। তাদের মেমব্রেন রাপচার বা প্রি ম্যাচিউর বাচ্চা হতে পারে, যেটা অনেক ছোট হয়ে থাকে, হয়তো 400 গ্রামেরও কম, যা পরবর্তীতে সারভাইভ করতে পারে না। ওই রোগীদের জন্য আমরা সর্বোচ্চ পরিচর্যা করি। তাদের জন্য আইভিএফ স্যুট, প্রেগনেন্সি স্যুট থাকে, ভিআইপি স্যুট থাকে। তার ওখানে কোনো সমস্যা ছাড়াই থাকতে পারে, যেখানে ডাক্তাররা তাদের খেয়াল রাখবে, পর্যবেক্ষণ করবে আর সুস্থ বাচ্চা প্রসব করাতে সক্ষম হবে। ওকে স্যার, যেরকমটা শুরুতে মিসকনসেপশনসগুলো নিয়ে কথা বলছিলাম, এরকম আরও একটা মিসকনসেপশন আছে, লাইক আইভিএফ হচ্ছে খুবই পেইনফুল একটা প্রসিডিউর, তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? See, I already mentioned that IVF is never a surgery. So there is no, like a question, there is a painful, like a procedure and all. See, আমি যেমনটা বলেছি, আইভিএফ কোনো সার্জারি নয়, তাই ব্যথার কোনো ব্যাপারই নেই। আমরা অল্প চেতনানাশক দেই, রোগী ঘুমিয়ে পড়ে, কিন্তু সেখানে অল্প রক্তপাত হতে পারে, ফুলে যেতে পারে। এগুলো সপ্তাহখানেক পরে স্বাভাবিক হয়ে যেতে পারে। তাই এটা একটা নন সার্জিক্যাল প্রসিডিউর, যেখানে কোনো বড় কাটাছেঁড়া করতে হয় না, কোনো সেলাই দরকার হয় না। তাই চিন্তার কিছুই নেই, এটা খুব সাধারণ প্রসেস। or what the IVF lady doctor has been done, they will ask, because there is no surgery, no suture, no operation, nothing. So nothing to worry about. It's a very, very, very simple process and simple procedure also. অনেক ধন্যবাদ স্যার, আবারও আপনার কাছে ফিরে আসছি। এবার ডক্টর নম্রতার কাছে চলে যাচ্ছি। টুইন বেবি বা যমজ বাচ্চা হওয়ার চান্সেস আইভিএফ এর ক্ষেত্রে কত পার্সেন্ট থাকতে পারে সেই বিষয়ে একটু জানবো। হ্যাঁ, এটাতে আবার বলতে হবে, আমরা যেহেতু আইভিএফে মোস্টলি আমরা দুটো এমব্রায়োর কোয়ালিটির উপর ডিপেন্ড করছি। যদি গুড কোয়ালিটি এমব্রায়ো হয়, তাহলে 2 থেকে 3টে এমব্রায়ো আমরা ট্রান্সফার করি। সিএফসিতে যেহেতু এমব্রায়ো গ্লু ইউজ করা হয়, স্যার আগেই বলেছেন, ওই জন্য 2টো ট্রান্সফার করলে 2টোই হয়, 3টে ট্রান্সফার করলে 3টেই হয়, মোস্টলি 90%। তো টুইন প্রেগনেন্সি খুব ম্যাক্সিমাম আমরা টুইন প্রেগনেন্সি পাই, ট্রিপলেট পাই। ট্রিপলেট মানে 3টে বাচ্চা। 3টে থাকলে আমরা, পেশেন্টরা বলে কি আমরা 3টেই রাখতে চাই, তখন আমরা তাদেরকে বোঝাই কি যেহেতু ইউট্রাসের ক্যাপাসিটি একটা লিমিট, ওইটা কনস্ট্যান্ট থাকছে, ওটাও একটা পার্টিকুলার সাইজের থেকে বেশি বাড়তে পারবে না। তো সুতরাং কি হবে, 3টে বাচ্চা থাকলে অনেক আগেই লেবারে চলে যায় পেশেন্ট।
26 সপ্তাহ 27 সপ্তাহ, তো বাচ্চাগুলো কোনোটাই হেলদিভাবে ডেভেলপ করতে পারে না। তো 3টে বাচ্চা হলেও আমরা তাদেরকে রিডিউস করে দুটোতে রাখি, দুটো টুইন প্রেগনেন্সি আমরা কন্টিনিউ করতে পারি। টুইন প্রেগনেন্সি কন্টিনিউ করলে আমরা মোটামুটি 8 মান্থস অবধি আমরা কন্টিনিউ করতে পারবো, মানে 34-36 উইকস অবধি কন্টিনিউ করতে পারি। এবার টুইন প্রেগনেন্সি কন্টিনিউ করার জন্য আমরা আরও এক্সট্রা সাপোর্ট যেটা দিই সেটা হচ্ছে ইউট্রাস, জরায়ুর মুখটা যেটাকে সার্ভিক্স বলা হয়, সেখানে আমরা একটা সুচার দিয়ে দিই, সার্ভাইকাল সাবক্লাজ, সেটা আমরা রুটিনলি দিই। কারণ যেহেতু টুইন, নর্মাল সার্ভাইকাল লেন্থ তত থাকলেও একটা টেন্ডেন্সি থাকে কি আগে আগে লেবারে চলে যাওয়া, সেটা যদি দিয়ে দিই তাহলে একটা এক্সট্রা সাপোর্ট পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যদি এমব্রায়োর সংখ্যা, মানে এমব্রায়োর কোয়ালিটি খুব একটা ভালো না হয়, সেক্ষেত্রে 3টে থেকে 4টেও ট্রান্সফার করতে হতে পারে। বাট আমরা কন্টিনিউ করব দুটো বাচ্চা নিয়ে। তো টুইন প্রেগনেন্সি 95% আমরা পাই আইভিএফে। আর যারা আমাদের সিএফসি মাল্টি স্পেশালিটি হসপিটালে ডেলিভার করায়, প্রত্যেকটা লিভিং, প্রত্যেকটা আমরা সুস্থ ভালো বাচ্চা দিয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়। কারণ তারা যদি আগেও ডেলিভার করে যায়, আমাদের নিকো ফেসিলিটি আছে, নিওনেটাল আইসিইউ, সেটাও এত ভালো, তারা ছোট থেকে ছোট বয়সের, মানে 26 সপ্তাহ 27 সপ্তাহ সেই বাচ্চাদেরকেও সুস্থ করে বাড়ি ফেরাতে পারে। অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি, এবার স্যারের কাছে চলে যাব। আমরা যে এমব্রায়ো বা ভ্রূণ যেটাকে আমরা বলি, সেটাকে আমরা ঠিক কতদিন পর্যন্ত ফ্রিজ করে রাখতে পারি? সেক্ষেত্রে কি কোনো টাইম লিমিট আছে কিনা সেই বিষয়ে জানবো। So generally, the freezing is normally we do a advanced technique called as a vitrification. সাধারণত ভ্রূণকে সংরক্ষণ করার জন্য আধুনিক যে পদ্ধতি ব্যবহার করি তা হল ভিট্রিকেশন। ভ্রূণ সাধারণত -196 তাপমাত্রায় ফ্রোজেন থাকে। ভিট্রিকেশন মেথড ব্যবহার করে ভ্রূণকে আমরা -196 থেকে +37 তাপমাত্রায় নিয়ে আসি। আমরা লিকুইড নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করি যতদিন প্রয়োজন রাখতে পারি। 1 বছর, 2 বছর, কোনো টাইম লিমিট থাকে না। যখন দরকার তখন ব্যবহার করা যেতে পারে। তাই রোগীদের বছরব্যাপী একটা নির্ধারিত টাকা দিতে হয়। কিছুদিন আগে 20 বছর আগের সংরক্ষণকৃত ভ্রূণ প্রতিস্থাপন করেছি। স্বাভাবিকভাবে সুস্থ ছেলে বাচ্চা হয়েছে। তাই বলা যায় 20 বছরের বেশি সময় ভ্রূণ সংরক্ষণ করা যেতে পারে। 45 ঊর্ধ্ব মহিলার এভাবে গর্ভধারণ করতে পারে। যখন তার অল্প বয়স ছিল, অর্থাৎ 26 থেকে 27 বছর ছিল, তখন তারা তাদের ডিম্বাণু এভাবে সংরক্ষণ করে পরবর্তীতে গর্ভধারণ করতে পারে। এখানে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। When sperm make a baby on transfer, she can get a baby at any age. There is no age limit. একটোপিক প্রেগনেন্সি খুবই কমনেস্ট একটা ইস্যু। তো কারো যদি একটোপিক প্রেগনেন্সি থাকে, সে কি আইভিএফ এর শরণাপন্ন হতে পারে কিনা, বা একটোপিক প্রেগনেন্সি থাকলে সেক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে আইভিএফ এর ক্ষেত্রে? So generally, ectopic pregnancy chance is very, very less in IVF. So normal population, it's a 0.3 to up to maximum 3%. সাধারণত একটোপিক প্রেগনেন্সির সম্ভাবনা আইভিএফে খুবই কম। সাধারণ মানুষের 3 থেকে 5% একটোপিক প্রেগনেন্সি হয়। আইভিএফে একটোপিক প্রেগনেন্সি 0.3 থেকে সর্বোচ্চ 3% হয়ে থাকে। 97%ই একটোপিক প্রেগনেন্সি হয় না। যদি আপনি ফান্ডাসের আশেপাশে প্রতিস্থাপন করেন, আপনার খুব সতর্ক থাকতে হবে। অভিজ্ঞ ডাক্তাররা ভ্রূণকে একেবারে ক্যাভিটির মাঝখানে প্রতিস্থাপন করতে পারে। যদি ডাক্তাররা টিউবের ওখানে স্থাপন করে, তাহলে ভ্রূণ টিউবে চলে যায়, আর এটা একটা একটোপিক প্রেগনেন্সিতে মোড় নেবে। যখন সেল স্টেজ এমব্রায়োরের সময়টাতে ট্রান্সফার করা হয়, দ্বিতীয় দিনে 4 থেকে 6টা সেল প্রতিস্থাপন করা হয়, তৃতীয় দিনে 6 থেকে 8টা সেল প্রতিস্থাপন করা হয়, চতুর্থ দিনে 16 থেকে 12টি সেল প্রতিস্থাপন করা হয়ে থাকে। ওই ভ্রূণগুলোরই প্রবণতা থাকে, যদি আপনি অনেক বেশি পরিমাণ প্রতিস্থাপন করেন ফান্ডাসের চারপাশে, তাহলে একটোপিক প্রেগনেন্সির সম্ভাবনা থাকে। সাধারণত যখন ব্লাস্টোসিস ট্রান্সফারের ক্ষেত্রে যদি ক্যাভিটি বা জরায়ুতে প্রতিস্থাপন করেন, তাহলে একটোপিক প্রেগনেন্সির হার একদমই কম থাকে। The ectopic pregnancy rate will be very, very, very less. আইভিএফ প্রসিজিওরের মাধ্যমে বেবিদের সেক্স সিলেকশনের কোনো অপশন আছে কিনা ইন্ডিয়াতে? So many, many patients, they ask for these questions. I also get a lot of, emails, and can I choose, my baby, like a boy or girl?
So basically in India, this type of treatment is totally banned. অনেক রোগী এ প্রশ্ন করে থাকে, আমি অনেক ইমেলও পাই, আমি কি ছেলে বা মেয়ে বাচ্চা পছন্দ করতে পারি কিনা। আসলে ইন্ডিয়াতে এটা একদমই নিষিদ্ধ। আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায় বাস করে, তাই ইন্ডিয়া সরকার এটা নিষিদ্ধ করেছে, তাই আমরা এটা করে থাকি না। কিন্তু আমরা পিজিটি বা পিজিএস করে থাকি, তবে সেটা লিঙ্গ নির্ধারণের জন্য না। But PGD, PGS we can do, but not for the sex. ওকে, এবার জানবো যে সার্ভাইকাল সার্কুলেজ বা সার্ভাইকাল স্টিচ এই বিষয়টা কি আইভিএফ এর ক্ষেত্রে ম্যান্ডাটরি কিনা? See, generally, most of the time, whoever come for a treatment, they have some problem. সাধারণত যারা চিকিৎসার জন্য আসে তাদের কিছু সমস্যা থাকে। যদি সবই স্বাভাবিক থাকতো তাহলে তারা স্বাভাবিকভাবে গর্ভধারণ করত। যেহেতু ফার্টিলিটি সেন্টার এসেছে সেহেতু কিছু না কিছু সমস্যা রয়েছে। মূল সমস্যা হলো মহিলারা সাধারণত ৩৫ থেকে ৪০ সপ্তাহ পর্যন্ত বাচ্চাটা ধারণ করতে পারে না। একটা বাচ্চা থাকে কমপক্ষে ৩৭ সপ্তাহ অপেক্ষা করি। যমজ বাচ্চার ক্ষেত্রে ৩৫ থেকে ৩৭ সপ্তাহ অপেক্ষা করি। কিছু সময় জরায়ু বড় থাকে, সেখানে ইনফেকশন হতে পারে, যার কারণে মেমব্রেন রাপচার হয়ে রোগীকে ভোগান্তির শিকার হতে হয়। অথবা জরায়ু ক্যাভিটি বা জরায়ুর মুখের দৈর্ঘ্য ছোট থাকে, তাই বাচ্চাটাকে ধরে রাখতে পারে না। তাই ওই রোগীদের সার্কালজের দরকার পড়ে। সার্কালজের পরে তারা যে কোনো দেশে ভ্রমণ করতে পারে, কিন্তু ১২ সপ্তাহ আমরা তাদের রাখি স্ক্যান করে, বাচ্চার অবস্থান দেখি নর্মাল না অ্যাবনর্মাল দেখি। সার্কালাজ করি ১ সপ্তাহ থেকে ১০ দিন আমাদের কাছে রাখি। যদি সব ঠিক থাকে ডিসচার্জ করে সব ওষুধ বুঝিয়ে দিই। তারা ৩৫ সপ্তাহ পর লোকাল ডাক্তার দেখিয়ে ডেলিভারি করে নিতে পারে। If everything is fine, give a discharge summary, give all the medication till 35 weeks. They can carry the medicine, go back their home country, and see their local doctor, continue the pregnancy and deliver. এবার সর্বশেষ আমি আজাদ খানের কাছে চলে আসছি। আপনার কাছে যে বিষয়ে জানতে চাইবো সেটি হচ্ছে আইভিএফ চিকিৎসায় ভারত থেকে বাচ্চা ডেলিভারি করে বাংলাদেশে নিয়ে আসা যাবে কিনা সে বিষয়ে একটু জানবো। এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আসলে যারা আমাদের ওখানে চিকিৎসার জন্য যায় তারা অনেকের বিভিন্ন রকম প্রবলেম থাকে, যারা প্রেগনেন্সির সময় এই প্রবলেমগুলি ফেস করে, এবং তাদের অনেক পেশেন্ট আছে যাদের এর আগেও তাদের মিসক্যারেজ হয়েছে, অথবা যারা প্রেগনেন্সির সময় দেখা যাচ্ছে যে তাদের বাচ্চা খুব সারফেক্সের কাছে, তো তখন যখন ডক্টররা তাদের পরামর্শ দেয় ওখানে থাকার জন্য, কন্টিনিউ করার জন্য, এই পেশেন্টগুলিকে তখন আমরা ওখানে ডেলিভারি করি। ডেলিভারি করার পরে আমরা ওই পেশেন্টের ডিটেলসটা, বাচ্চাদের ডিটেলসটা আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আমরা দিই। ওখানকার যে লোকাল অথরিটি আছে, কর্পোরেশন থেকে আমাদের একটা বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় বাচ্চাদের। বার্থ সার্টিফিকেটগুলি নিয়ে পেশেন্ট, তার পিতা এবং মাতা, মানে যাদের বাচ্চা হয়েছে সেই বাচ্চার বাবা মা, বাচ্চার পাসপোর্ট সহ, বাচ্চার যেই বার্থ সার্টিফিকেট সহ আমরা অ্যাপ্লাই করি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে অ্যাপ্লাই করার পর ওরা ওখান থেকে বাচ্চার জন্য একটা এক্সিট পারমিট দেয়। তখন আমরা আমাদের যে বাচ্চার যে ডকুমেন্টটা আছে ওটা ওখানে জমা দিলে তারা ওখান থেকে আমাদের একটা বাচ্চার জন্য আলাদা পারমিট, বের হওয়ার জন্য আলাদা একটা পারমিশন দেয় আমাদের। তখন তারা ওই পারমিশন নিয়ে বাচ্চার তারা টিকিট ক্রয় করার পরে তারা যেদিন আসতে চাচ্ছে বাংলাদেশে সেদিন বাচ্চা নিয়ে, বাচ্চার ডকুমেন্ট সহ পিতামাতারা বাংলাদেশে চলে আসতে পারে। এতে কোনো আপত্তি নেই বা কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। So basically, even doctors also sometimes they don't aware, like a chemotherapy, after that radiotherapy, or maybe any surgical treatment when they're doing. সাধারণত কেমোথেরাপি, রেডিওথেরাপি অথবা কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট করার সময় ডাক্তারও সতর্ক থাকেন না। আমি যা বলতে চাচ্ছি, যদি কারো ক্যান্সার হয়, তা যদি কেমোথেরাপি দিতে হয়, গ্যামেট যেন নিরাপদ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডাক্তার ও রোগীদের প্রতি অনুরোধ থাকবে ছেলে এবং মেয়ে উভয়েরই ডিম্বাণু ও শুক্রাণু সংরক্ষণ করতে হবে। এখন স্পার্ম ব্যাংক, এগ ব্যাংক, এমব্রায়ো ব্যাংক সব জায়গায় আছে। আপনি আপনার গ্যামেটটা সংরক্ষণ করতে পারেন। তারপরে আপনি ট্রিটমেন্টের পর নিজেই সন্তান ধারণ করতে পারবেন। You can also find your like a partner, and then you can have your own like a gametes with your own child. It's possible. So nowadays egg bank,
sperm bank, embryo banks are available in every country, so you can store your gametes and you can happily get a marriage after the treatment. You can have your own, like a child. অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। দর্শক, এই ছিল আজকের পরিবেশনা। আমি জানি আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন, অন্তত এতটুকু শিওর হয়েছেন যে বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে বন্ধ্যাত্ব দূর করা সম্ভব হয়। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।